নমস্কার। আজ 15ই জুন 2026। আজকে আপনাদের সঙ্গে আমার কথোপকথন শুরু হলো ব্রেকফাস্ট টেবিল থেকে। আজ ব্রেকফাস্টে ছিল একটা ভেজ বার্গার, তারপরে সেটা খেয়ে দিয়ে সারাদিনের যা কাজ সেটা করে আবার চলে এসেছিলাম লাঞ্চে। আজকে তো সোমবার নিরামিষ, সেই জন্য লাঞ্চে ছিল ভাত, তরকারি, পটলের তরকারি, ডাল আর পটলের দোরমার ভাজা। আবার দুপুরবেলা চলে এলাম আপনাদের সামনে। দুপুরবেলা না, সরি, এটা মাফ করবেন, এটা বিকেলবেলা তখন 6টা বেজে গেছে। তখন এসেছিলাম ছাদে, কারণ ছাদে গাছগুলো জল দেওয়ার ছিল। আর সুজয় বলল আসতে দেরি হবে, সেই জন্য আমি ভাবলাম যে আমি জলগুলো দিয়ে নিই, কিন্তু নাও চলে এসছে। ও অ্যাকচুয়ালি আজকে খুব পরিশ্রম সাধ্য একটা কাজ করেছে, সেটাই আমাকে ডিসক্রাইব করছিল। তো তারপর সন্ধেবেলা ঠাকুরকে সন্ধ্যের প্রদীপ দেখিয়ে আমি একটু বেরোনোর ছিল, একটু ওষুধ কেনার আছে, আর প্লাস বারান্দার টবগুলোর জন্য 4টে নয়নতারা কিনতে হবে। গাছ কিনতে আসার আগে চলে এলাম মায়ের এই মন্দিরে। এটা তো ওই গাছ, যে গাছের দোকান আছে, যে ভাইয়ের কাছে যাই তার ঠিক দোকানের সামনেই এই মন্দিরে আগেও আপনাদের নিয়ে এসেছি। এখানকার মাকে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। এই সৌম্য মূর্তি কিন্তু কোথাও দেখা যায় না সচরাচর খুব একটা। আর এই হচ্ছে আমার গাছ ভাইয়ের দোকান। এখন দেখলাম আজকে প্রচুর ইনডোর প্লান্টস নিয়ে এসছে ও, সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন গ্রীষ্মকালীন ফুলের গাছও রয়েছে, যেমন সেই নাকচাপা বা কাঠচাপা হোয়াটএভার, তারপরে রঙ্গন, জবা, জুই, প্রচুর গাছের ভ্যারাইটিস ছিল আজকে। সেই সঙ্গে কিছু সুন্দর সুন্দর মাধবীলতাও ছিল। তবে আজকে যদি পরের সপ্তাহটা যদি আমি কলকাতায় থাকতাম তাহলে কিছু ইনডোর প্ল্যান্টস হয়তো কিনতাম, কিন্তু আজকে আর সেটা কেনা আমার পক্ষে সম্ভব ছিল না, কারণ এক সপ্তাহ তো আমি থাকবোই না। তো ওই 4টে নয়নতারা গাছ নিয়েই বাড়ি ফিরলাম। আর এই হচ্ছে 4টে নয়নতারা গাছ। এইগুলো টবে লাগানোর পর কীরকম হয় না হয় সেটা নিশ্চয়ই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। কালকে এগুলো টবে লাগানো হবে। নমস্কার, আজ 15ই জুন 2026। আজ সারাটা দিন কাজের মধ্যেই ছিলাম। তো মাঝে মাঝে একটা দুশ্চিন্তাও ছিল, কারণ আগামীকাল ভোরবেলায় আমি চলে যাচ্ছি গুয়াহাটি। হোটেলের বুকিংটা হয়নি, বারবার অ্যাডমিন টিমকে ফোন করে তারপরে বিকেলের দিকে হোটেল বুকিংয়ের কনফার্মেশনটা পেলাম। তারপর চেক ইন করে তারপরে জামা কাপড় গুছোতে বসলাম। জামা কাপড় গুছোতে গিয়ে তো এক নাজেহাল অবস্থা। আমি আগে মাসের মধ্যে প্রায় 15 থেকে 20 দিনের মতো আমি ট্যুর করতাম। তখন ট্যুর করাটা আমার একটা অভ্যেসে পরিণত হয়েছিল। সবসময় জামা কাপড় গুছিয়ে এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে, এইভাবে আমাকে ঘুরে বেড়াতে হতো। এরকমও গেছে যে সপ্তাহে টানা রবিবার বাড়ি থেকে বেরিয়েছি, আবার হয়তো পরের রবিবার বাড়িতে ফিরেছি, আবার রবিবার বাড়িতে ফিরে আবার মঙ্গলবার আরেক জায়গার জন্য বেরিয়ে গেছি। এরকমও দিন গেছে। কোনো দিন এরকম গেছে যে সারাদিন অফিস করে সারাদিনটা কলকাতা থেকে আমি রাত্রে ঘুমাতে গেছি দিল্লিতে কিংবা মুম্বাইতে, কিংবা দিল্লিতে পৌঁছে প্রচণ্ড ঠান্ডার মধ্যে আবার সেখান থেকে 4 ঘন্টা জার্নি করে পৌঁছে গেছি বেরেলি কিংবা আগ্রাতে। তো সেই সময় জীবনটা অন্যরকম ছিল, বয়সটাও কম ছিল, এনার্জিও প্রচুর ছিল, সেই জন্যই হয়তো করতে পেরেছিলাম। কিন্তু এখন এখান থেকে গুয়াহাটি যেতেই আমাকে 10 বার করে ভাবতে হচ্ছে। এখন আর সত্যি এরকম চরকিবাজি করতে আর ভালো লাগে না। তাই আজকে তো সমস্ত জিনিসপত্র বাধ্য হয়ে গুছোতে বসলাম। গুছোতে বসিয়ে কোনটা ছেড়ে কোনটা নেব, কী নিলে ভালো হবে, কী না নিলে ভালো হবে, এইসব ভাবতেই যাই হোক প্যাকিংটা কমপ্লিট করলাম। প্যাকিংটা কমপ্লিট করে গেলাম ওষুধের দোকানে, কিছু ওষুধও কিনতে হবে। সেই সঙ্গে আমার লেগেছে সর্দি, হঠাৎ করে কি করে জানি না, হয়তো এই যা গরম পড়েছে আর যা হিউমিড ওয়েদার, সেই কারণেই হয়েছে। আর গুয়াহাটিতে গিয়েও আমাকে এই ধরনের একটা আবহাওয়ারই সম্মুখীন হতে হবে। গুয়াহাটিতে এই সময় ওয়েদারটা কিন্তু আরও ভয়ঙ্কর। দিনের বেলা প্রায় বেরোনোই যায় না, এরকম অবস্থা, এত ঘাম হতে থাকে। ওখানে কিন্তু রোদটা খুব একটা ওঠে না, কিন্তু মারাত্মক একটা গরম থাকে, সেই সঙ্গে প্রচণ্ড ঘাম হতে থাকে। কেন জানি না, গুয়াহাটির ওয়েদারটা কিন্তু এই সময় ভীষণ বিচ্ছিরি থাকে। আর বর্ষা তো, বৃষ্টি তো থাকেই। গুয়াহাটিতে কিন্তু মোটামুটি বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি যা খবর পেয়েছি, আমার কলিগরা আমাকে যা বলেছে। সে যাই হোক, কালকে আপনাদের সঙ্গে আবার গুয়াহাটিতে দেখা হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই টিভিটা দেখছিলাম, চলছিল। এই বুবু সন্ধ্যেবেলা থেকে একটু টিভিগুলো দেখে, ও আমার মতো বিভিন্ন নিউজ চ্যানেলগুলো সার্ফিং করে।
তা করতে করতে যেটা দেখলাম, একটা জিনিস ভেবে খুব আশ্চর্য লাগলো যে এখনকার রাজনীতির যা পটভূমি বা যা চরিত্র, সেটা কিন্তু যে কোনো জনপ্রিয় সিরিয়ালকেও হার মানিয়ে দিচ্ছে। অর্থাৎ টিভিতে যে জনপ্রিয় ধারাবাহিকগুলো হয়, সেখানে যা টুইস্ট থাকে বা যা আপস অ্যান্ড ডাউনস থাকে, এখন রাজনীতির যেই পালাবদলের পর পশ্চিমবঙ্গে যা চলছে, সেটা কিন্তু কোনো অংশে কোনো থ্রিলারের থেকেও কম নয়। এই 20 জন সাংসদ হঠাৎ করে তৃণমূল দল থেকে বেরিয়ে গেলেন, তারা একটা আলাদা ব্লক তৈরি করবেন বললেন, কিন্তু হঠাৎ করে তার একটা, যে দলটার নাম কেউ শোনেনি সেরকম একটা দলের সঙ্গে, এনসিপিআই বলে একটা দলের সঙ্গে মিশে গেলেন। আজকে টিভিতে এনসিপিআইয়ের অফিসটা দেখাচ্ছিল, রাতারাতি সেই অফিসের ভোল বদলে গেছে, সেখানে কেন্দ্রীয় সুরক্ষা মন্ত্রক থেকে সুরক্ষা দেওয়া হয়েছে, কারণ এখন সেই দলটি হচ্ছে এনডিএর সবচেয়ে বড় শরিক। অর্থাৎ 20 জন সাংসদ তার মধ্যে রয়েছেন। ভবিষ্যতে আরও হয়তো এই সংখ্যাটা বাড়তে পারে, সে মানে কতটা বাড়তে পারে সেটাই দেখার। এদিকে আবার বিধানসভায় যে বিধায়করা একটা বিক্ষুব্ধদের দল তৈরি করেছিলেন, সেখানে শুনছি নাকি 65 জন বিধায়ক সেখানে গিয়ে জড়ো হয়েছেন। সুতরাং তারাও কি এনসিপিতে মিশে যাবেন জানি না। এটা ভাবতেই ভীষণ ভীষণই রকম একটা অবাক লাগছে যে একটা দল, যে একটা দুর্দণ্ড প্রতাপ একটা রাজনৈতিক দল, যেটা 15 বছর ধরে একদম একচ্ছত্র সাম্রাজ্য চালিয়ে এলো পশ্চিমবঙ্গের বুকে, কাউকে টু শব্দটা করতে দেয়নি। আর যেই মাত্র তারা ক্ষমতার বৃত্ত থেকে সরে গেল, ক্ষমতার যে স্পটলাইট সেখান থেকে তারা সরে গেল, তক্ষুনি তাই সেই দলের মধ্যে ভাঙন ধরলো। সুতরাং এই সুবিধাবাদের রাজনীতি যে কবে শেষ হবে, এটা শুধু কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা সারা ভারতবর্ষের ক্ষেত্রেই প্রযোজ্য। তো এই সুবিধাবাদের রাজনীতি যে কবে শেষ হবে, কবে যে মানুষ একজন আদর্শ রাজনীতিককে খুঁজে পাবেন, সেটাই দেখার। আর আমার তো মনে হয় যে এখন যেরকম চলছে তাতে কিন্তু লাভ বিজেপিরই হচ্ছে, কারণ লোকসভায় তারা শক্তিশালী হচ্ছে আস্তে আস্তে। কারণ আপনারা সবাই জানেন যে বিজেপির এখন এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নেই লোকসভাতে, তো সেই সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে। এবং এটাও শোনা যাচ্ছে যে এই 20 জন সাংসদ যারা এনসিপিআইতে মিশে গেলেন, তাদের মধ্যে থেকে আবার 2 জন মন্ত্রীও হতে পারেন। সুতরাং অবস্থাটা বেশ গুরুতর। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো প্রত্যেক দিনই কেউ না কেউ ডেকে পাঠাচ্ছেন। আজকে সিবিআই, তো কালকে ইডি। আজকে মোস্ট প্রবাবলি সিবিআই তাকে ডেকে পাঠিয়েছে, সিবিআই না, আজকে ইডি ডেকে পাঠিয়েছে, এবং 10 ঘন্টা পেরিয়ে গেছে, এখনও তিনি বেরোননি। আবার আগামীকাল তাকে সিবিআইয়ের কাছে হাজিরা দিতে হবে। সুতরাং একসময় যিনি ওই ডিজে বাজানোর কথা বলেছিলেন, কিংবা গাড়ির ওপর দাঁড়িয়ে একদম দুর্দণ্ড প্রতাপ দেখিয়ে বুক ফুলিয়ে তিনি বলেছিলেন যে 4 তারিখের পর এখানে একটা বিশেষ জায়গায়, ডায়মন্ড হারবারের ওইদিকে একটা বিশেষ জায়গায় কিছু ইলেকট্রিক চুল্লি বসানো হবে, কারণ এখানকার অনেক লোক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাবেন। সুতরাং ওই বলে না, চিরদিন কাহারও সমান নাই যায়, তো এখন হচ্ছে সেই অবস্থা। অনেকে বলছেন তিনি রাজনৈতিক আক্রোশের শিকার হয়েছেন, কিন্তু সত্যি কথা বলতে কি, তিনি যে সমস্ত জিনিসগুলো করেছেন বা তারপরও যে উদ্ধত্ত তার মধ্যে দেখা গেছে, তার জন্য বোধহয় এটাই প্রাপ্য ছিল। তো যাই হোক, আজকে নাকের অবস্থা, গলার অবস্থা খুব খারাপ, আর বেশিক্ষণ আপনাদের সামনে থাকবো না। আর সর্দিটা খুব সংক্রামক, কিন্তু আপনাদের হয়ে যেতে পারে। সুতরাং বেশিক্ষণ আর আপনাদের সঙ্গে থাকবো না। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার কালকে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন জায়গায়। ইচ্ছে আছে ওই জায়গাটার কিছু কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরার। দেখা যাক কী হয়, কতখানি সময় পাই, কারণ কাজের শিডিউলটা ভীষণই টাইট। দেখা যাক। সন্ধ্যের পর নিশ্চয়ই কোথাও, যদি বৃষ্টি না নামে, কোথাও বেরিয়ে আপনাদের কোথাও না কোথাও নিয়ে যাব। তো আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার বন্ধুত্বের হাতটি বাড়িয়ে দেবেন। নমস্কার।